আপনারা শুনছেন সোনিক স্টোরিজ। আপনারা শুনছেন সোনিক স্টোরিজ, যেখানে গল্প জীবন্ত হয়ে ওঠে। চন্দ্রনাথ বাবু কবিরাজ ও শিশির সেন তরুণ ডাক্তার। রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার, কবিরাজ, হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যাই বেশি। তবে দেশটায় রোগ বালাই নিতান্ত কমও নয়, তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথ বাবুর বয়স ৫৫-৫৬, শিশির সেনের বয়স ২৬-২৭। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার। রোগীপত্তর প্রায়ই থাকে না। দুজনে বসে গল্প সল্প করে। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনের খুব বন্ধুত্ব। চন্দ্রনাথ বাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে, আর শিশির বাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এ নিয়ে। চন্দ্রনাথ বাবু বলেন, আমাদের গ্রামের একজন সাধু ছিলেন। তিনি ভূত নামাতে পারতেন। অনেকবার তিনি ওই ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন। নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন, ভূতের কথা শুনেছেন নিজের কানে। সাধুটি একজন বড় মিডিয়াম। তার মধ্যে দিয়ে নাকি ওই ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। রাবিশ! তোমার বলবার কোনো অধিকার নেই এখানে। তুমি ছেলে মানুষ, কতটুকু তোমার অভিজ্ঞতা? অভিজ্ঞতার কোনো দরকার হয় না, কমন সেন্সের প্রশ্ন এটা। কাকে বলছো কমন সেন্স? মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না, কমন সেন্স। মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা। মরা মানেই না বাঁচা। মরা মানে জীবনটাকে বড় করে পাওয়া, বুঝলে? একদম বাজে কথা। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো। আসলে তুমি সায়েন্সের কিচ্ছু জানো না, শেখনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহ। এ বছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি। শিশির সেন বেলা ৫:৩০টার সময় এসে ডাক্তারখানা খুললেন। টিনের বারান্দা তেতে আগুন হয়েছে। এখনো ঘরের ভেতরে বসা সম্ভব নয়। সামনের পানের দোকানদারকে বললেন, রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও অভয়, এক্ষুনি লরি গেলে ধুলোয় চারিদিক অন্ধকার করে দেবে। ও কবরেজ মশাই, কি? বাইরে আসুন না। আসছি। আসুন, আমার বারান্দায় আসুন। কতক্ষণ এলেন? আজ আর ঘরে যাইনি, এই দুপুরে এখানেই শুয়েছিলাম। খেলেন কোথায়? রামজীবন তরফদারের স্ত্রী শ্রাদ্ধ গেল কিনা আজ, নেমন্তন্ন ছিল। চা খাবেন? না মশাই, এই গরমে আবার চা, তার উপর দুপুরে লুচি ঠেসে। ডালদা ঘিয়ের তো? নইলে আর কোথায় পাচ্ছ গাওয়া ঘি? না মশাই, যা গরম পড়েছে, ওই নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি। এখন ওসব খেলে অম্বল, না হয় পেটের অসুখ। চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রনাথবাবুর মধ্যে একটি সমরপটু আত্মা বাস করে। অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি। শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যি হয়, তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে?
চন্দ্রনাথবাবু সেটা বোঝেন না যে এমন নয়, বোঝেন সবই। তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন বিশ্বাসের আলোতে এনে হাজির করা যায়। ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের আলোতে এইসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে, তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম্ভিকদের। স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল। দুপাতা সায়েন্স পড়ে ভাবে সব শিখে ফেলেছে। চন্দ্রনাথবাবু জানতেন না যে শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করেন। ও আড়ালে মুখ টিপে হেসে বন্ধুকে বলে, বুড়ো একদম সেকেলে, কুসংস্কারে ভরা। ইংরেজি তো তেমন জানে না, কোবরেজি করতো, সংস্কৃত জানে একটু আধটু। দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর। কি করি, মেশবার কোনো লোক নেই এসব জায়গায়। কার সঙ্গে দুটো কথা বলি, নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার। রাম রাম। একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পর কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজিখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো বটে, কিন্তু বৃষ্টি না হয়ে ঝড়টাই বেশি হলো। ডাক্তারখানার সামনের অশ্বত্থ গাছের একটি ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা, গরম একেবারে কমে এলো। চন্দ্রনাথ বললেন, বাঁচা গেল। শরীরটা যেন একেবারে জুড়িয়ে গেল। কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে। চা খাবেন একটু? হ্যাঁ, তা হলে মন্দ হয় না। আনাও আনাও আর একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো, বর্ষাকালের বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কবরেজিখানার ঘরের চালের ছাঁচ বেয়ে অবিরল ধারায় জল পড়তে লাগল। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর। বেশ বৃষ্টি হলো, মুষলধারে না হলেও এ বছরের পক্ষে মন্দ নয়। কই হে, তোমার চা কোথায় গেল হে? নবীন তো গিয়েছে, বৃষ্টিতে আটকে, বলল রামুর দোকান। ছাতা আছে আপনার? না। তবে আর কি হবে, বসুন, জল ছেড়ে যাক। আর শুনুন, আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না। না না না। কেন আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বাদলায় সন্ধেতে এ কথা জমবে ভালো। না হে, তুমি অবিশ্বাস করো, হাসাহাসি করো। গভীর সত্যকে এইভাবে ব্যানা বনে ছড়াতে নেই। আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বলছেন আপনি? মানুষের জীবন ও মৃত্যু বড় অদ্ভুত, রহস্যময়, বুঝলে? গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আকর, আর এটাই হলো গভীর সত্য। আরো সংক্ষেপে শুনতে চাও? শোনো তাহলে। মানুষ হলো গিয়ে অমর। মানুষ যদি অমরই হয়, তবে আপনি কবরেজি করেন কেন? তার এই দেহটা অমর নয়, তাই কবরেজি করি, বুঝলে? আর এতদিন পরে এই কথাটা বলি, কবরেজি করতে গিয়ে এই সত্যটাও আমি টের পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের ওপরে রাখলো। বিস্কুট কই রে, আনিসনি? যা গিয়ে নিয়ে আয় চারখানা। আর শোন, দুটো সিগারেট নিয়ে আয়। হ্যাঁ, এইবার উত্তর দিন, কিভাবে? না হে না, ও সব নিয়ে ঠাট্টা নয়। বাদ দাও বাদ দাও। না না, রাগ করবেন না। কি করে সত্যটা টের পেলেন কবরেজি করতে গিয়ে, সেটা বলুন না। বেশ বাদলার সন্ধেটা। না না না,
আমি বলবো না, ঠাট্টার ব্যাপার মোটেই নয় সেটা। তুমি হাসবে আর আমি সেটা জেনে শুনে আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতার কথা বলবো? না না না, কোনো মতেই নয়। আমি কবে ঠাট্টা করেছি আপনাকে এই নিয়ে? সত্যি বলুন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো। তিনি চা খেতে খেতে তার অভিজ্ঞতার কথা বলতে শুরু করলেন। আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস কি করে করি বলো তো? তোমাকে ওই ঘটনাটা গোড়া থেকে বলি। পূর্ববঙ্গে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সেকালের বড় নাম ডাকওয়ালা কোবরেজ ছিলেন তিনি। বাবা বড় কোবরেজ ছিলেন, তার পসার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম খুব একটা করেন না, কারণ পক্ষাঘাত রোগে তার একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নাম করা সেকেলে কোবরেজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল, যারা ওই অসুখে বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকতো না। মালমাঝির পাকড়াশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর। সেবার ওই কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকড়াশি ডেকে পাঠালেন। তার ছেলের গভীর অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির ভীষণ জ্বর, যাকে তোমরা বলো ওই টাইফয়েড। 15-16 বছর বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধেজনক নয়। আমাকে জমিদার বাবু হাতে ধরে অনুরোধ করে বললেন, আপনারে এখানেই থাকতে হবে কবিরাজ মশাই, যা লাগে আমি আপনারে দেব, ছেলেরে বাঁচাইয়া দিন। আমি তো রোগীর অবস্থা দেখে একবারে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ির গতি যাকে তোমরা বলো ওই ইন্টারমিটেন্ট, ভুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে আমি কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যের পর নাড়ির অবস্থাটা একটু ভালো করে আনলাম। পেট ফাঁপাও অনেকটা কমে গেল, ভুল বকুনিও কিছুটা কমলো। আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি 1 প্রহরের পর। পাকড়াশি জমিদারের বাসা 2 মহলা। বাইরের একদিকে দোলমঞ্চ, নাট মন্দির আর গোবিন্দ মন্দির। ডাইনে ওই সদর কাচারি আর মহাফেজখানা। মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার সারি সারি অনেকগুলো কুঠুরি। আমলাদের বাসার পূর্ব দিকে একটা বড় পুকুর। এই পুকুরের 3 দিকে বাঁধানো ঘাট। পুবপাড়ের ঘাট বাইরের লোকেদের জন্য, বাকি 2টি ঘাট আমলাদের জন্য। বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি। এই দেউড়ির দুপাশে 2 বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল ওই বাঁদিকের বৈঠকখানার পাশের বড় কুটুরিতে। সাদা ধপধপে চাদর পাতা, 2টো বড় বড় তাকিয়া, মশারি টাঙানো, চমৎকার বিছানা করে গিয়েছে বাড়ির ঝি। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা ভাবনা করলাম। কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপরে সে শুতে যাব। এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে যেন একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এগিয়ে আসছে। রাত তখন অনেক। এত রাত্রে কোন মেয়ে এদিকে আসছে ঠিক বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। 15 মিনিটের মধ্যেই আবার সে বের হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম, আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে, তবে এত রাত্রে কেন আসবে, আর একাই বা কেন আসবে? ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো দেউড়িতে। এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো। রোগীর অবস্থা খারাপ, আমি যেন শিগগিরই একবার যাই।
তা আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে। সত্যি তো রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে? 1.5 ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে, এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে, অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল। নারীর অবস্থা বেশ খারাপ। জ্বর এত কম দেখে আমি ঘাবড়ে গেলাম। বেজায় ঘামতে শুরু করেছে রোগী। মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে কেন হঠাৎ এভাবে এসে পড়ল। আমি তখনই কাজে লেগে যাই। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুর শিষ্য, তম্বার পাত্র নই মোটেই। তা ওই 1 ঘন্টা 2 মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে বেলা 8টা। উঠে রোগী দেখে এলাম একবার। বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারাদিন এভাবেই কাটলো। রোগীর অবস্থা দেখে বাড়ির সকলেই তো খুব খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা একটা খুব জমিয়ে ঘুম দিলাম। বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে। সেরখানেক একটা পোনা মাছও ধরলাম। মনে খুব ফুর্তি। সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি, এমন সময় দেখি দূরের মাঠের দিক থেকে যেন সেই স্ত্রীলোকটি এদিকে আসছে। আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন তাকে আবার আসতে দেখে মনে মনে ভাবলাম, ইনি নিশ্চয়ই কোনো এদের আত্মীয় হবেন। দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে, কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল, কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল আমার। মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো। কেন কি জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে। আরামে ঘুমোতে যাচ্ছিলাম, কিন্তু ওই বিছানা ছেড়ে চেয়ারে বসলাম। ঘড়িতে ঠিক সেই সময় ঢং ঢং করে 12টা বাজলো। হঠাৎ দরজার কাছে কি যেন একটা শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। বেশ সুন্দরী, ধবধবে সাদা শাড়ি পরা, 40-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোনোর আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না। তুমি বাড়ি যাও। কেন মা, আপনি কে? আমার সারা শরীর যেন ঝিমঝিম করে উঠল। সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হঠাৎ হলো কি জানি। তিনি আমার দিকে এক দৃষ্টে চেয়ে বললেন, আগুন নিয়ে খেলা করো না। একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে। আমার মৃত্যুর পর ওর বাবা আবার বিয়ে করেছেন। সৎ মা ওকে দেখতে পারে না, বহু অপমান হেনস্থা করে। আমি সব দেখতে পাই। আমার স্বামী অনেক কিছুই জানেন না, কিন্তু আমি সব জানি। আমি আমার ছেলেকে নিশ্চয় নিয়ে যাব। কাল রাতেই নিয়ে যেতাম, তোমার জন্য, শুধু তোমার জন্য পারিনি। তুমি চলে যাও এখান থেকে।
ওকে তুমি বাঁচাতে পারবে না। আমার সাহস ফিরে এলো। হাত জোর করে বললাম, মা, মা, আমি বৈদ্য। আমার ধর্ম প্রাণ বাঁচানো। আমার ধর্ম থেকে আমি কখনো বিচ্যুত হব না। সে আমার প্রাণ যায় যাক। একটা প্রস্তাব আমি করি মা। আমি বরং ওই জমিদার বাবুকে সব খুলে বলি। অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো বোর্ডিং স্কুলে রেখে দেন, এই ব্যবস্থা আমি করব। এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না মা। যদি আবার ওর ওপর কোনো অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন, আমিও আর আসবো না। আপনি আপনি দয়া করুন জমিদার বাবুকে, তিনি তার ছেলেকে বড় ভালোবাসেন। বেশ, তাই হবে। তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে আমি ওকে নিয়ে যাবই। কথাটা যেন মনে থাকে। তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে। রোগীর অবস্থা বেশ খারাপ। আমি তখনই ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ। ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম, কিছু মনে করবেন না জমিদার বাবু, আপনি আপনার এই ছেলেটিকে বাঁচাতে চান তো? তার মানে? তার মানে হচ্ছে এই, আপনি জানেন না আপনার ছেলের ওপর ওর সৎমা বড় অবিচার করেন। কাল ওর মা আমার কাছে এসেছিলেন, শুনুন তবে। সবটা খুলে বললাম, বুঝলে। জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন। আমি কিছু কিছু জানি। বেশ, এবারও বেঁচে উঠুক, এর ব্যবস্থা আমি করব। আপনারে আমি কথা দিলাম, ও সেরে উঠুক। জানুয়ারি মাস থাইকা যশোর জেলার স্কুলের বোর্ডিংয়ে ওরে আমি রাখবো। বেশ, সেটাই করুন। তবে জমিদার বাবু, এবার কিছু হলে আমি কেন, ওকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি কথা দিচ্ছি কবরেজ মশাই, কথা দিচ্ছি। বেশ, আপনি নির্ভয় থাকুন জমিদার বাবু। আপনার ছেলে সেরে গিয়েছে। আগামী মঙ্গলবার আমি ওকে পথ্য দেবার ব্যবস্থা করব। আপনি বরং পুরনো কিছু চাল এর মধ্যে জোগাড় করুন। পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর। শিশির সেন এক মনে গল্প শুনছিলেন। বললেন, সেরে উঠল? হ্যাঁ, নিশ্চয়ই। আর কোনোদিন দেখেছিলেন তার মাকে? না 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 না, কোনোদিন না। সে ছেলে এখন কলকাতায় থাকে, কিসের ভালো ব্যবসা করে শুনেছি। জমিদার বাবু মারা গিয়েছেন। এই দেখো, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। আমি চললাম, বৃষ্টি থেমেছে। বাসায় গিয়ে আলোটা জ্বালিয়ে। চন্দ্রনাথ কবিরাজ চেয়ার ছেড়ে উঠে গেলেন। হরি হে দীনবন্ধু, হরি হে দীনবন্ধু, পার করো। জয় মা, জয় মা, জয় মা।